গ একে 32 স্থায়ী সম্পত্তি। তাহলে এখানে কি কি আছে আমরা অবশ্যই প্রথম থেকে দেখব। প্রথমের মধ্যে আমাদের আছে কি আসবাবপত্র, কত হাজার? 25,000। তাহলে আমরা লিখবো আসবাবপত্র 25,000। তারপর লিখতে পারি আমরা সুনাম। কি আছে? সুনাম আছে কত? 15,000। তারপরে কি লিখতে পারি? ট্রেডমার্ক 28,000। ট্রেডমার্ক 28,000 টাকা। তারপর ওই পাশে গেলে আমরা দেখতেছি ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি 77,000। তারপরে আছে আমাদের প্যাটেন্ট। কি আছে? প্যাটেন্ট 9,900। প্যাটেন্ট আছে 9,900। আচ্ছা 25,000 প্লাস 15,000 প্লাস 28,000 প্লাস 77,000 প্লাস 9,900 খুচরা যন্ত্রাংশ। তারপরে কি আছে? খুচরা যন্ত্রাংশ আছে কত? 7,000। তাহলে কত হলো? 1,62,700। 2,07,000 না? তারপর আছে 10% বিনিয়োগ। কি আছে? 12% বিনিয়োগ আছে। দেখো 12% বিনিয়োগ 60,000। তাহলে কত হলো? 2,22,700। বুঝতে পারছেন? ঠিক আছে, বিবরণ টাকা টাকা। তারপর বলছি কি আমাদের চলতি দায়। এখন আবার আমরা আরেকটা এরকম ছোট এঁকে নেব। আমরা এত হোয়াইট বোর্ডে পসিবল, খাতাতে আবার পসিবল হয় না, সবাই বুঝি। তাহলে আমরা একটা বিবরণ টাকা চলতি দায়। কি দায়? চলতি দায়। চলতি দায় যদি দেখি উপর থেকে প্রথম আছে প্রদয় বিল। কি বিল? প্রদয় বিল। প্রদয় বিল কত আছে? তারপরে কি আছে? ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক 8,700। বকেয়া মনিহারি। বকেয়া মনিহারি 350। আবার ওই পাশে যাব অগ্রিম উপভাড়া। অগ্রিম 750। এখন আমরা এটাকে যোগ করে নেব। 9,000 8,700 350 18,800। তাহলে আমাদের উপর সম্পন্ন হয়েছে। তাহলে এখানে দেখতে পেলাম কি স্থায়ী সম্পত্তির পরিমাণ ছিল 2,22,700 এবং চলতি দায়ের পরিমাণ ছিল 18,800। তাহলে আপনারা প্রত্যক্ষ খরচটাকে আরেকটা যদি ডিটেইলস ভাবে বলতে চাই, আরেকটু সহজ করে চিনতে চাই, তাহলে আমরা বলতে পারি বিক্রিত পণ্যের ব্যয়। এটাই হচ্ছে আমাদের জন্য প্রত্যক্ষ খরচ। তাহলে এখানে দেখলাম ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি, প্রাপ্য নোট, মজুদ পণ্য, মজুরি খরচ, বেতন খরচ 7 মাস, ভাড়া খরচ, কমিশন খরচ, অনাদায়ী পাওনা খরচ, স্থায়ী সম্পত্তি, প্রদয় হিসাব, প্রদয় নোট, রাজ্জাকের মূলধন, রাজ্জাকের উত্তোলন, বিক্রয়, ব্যবসায়িক বার্তা, বিক্রয়ের উপর কমিশন, আয়, সুদ, আয়, ক্রয়, ব্যবসায়িক বার্তা, ক্রয়ের উপর।
তাহলে সর্বপ্রথম নেব আমরা প্রারম্ভিক মজুত পণ্য, প্রত্যক্ষ খরচের পরিমাণ, সমস্যা 13 ক। প্রত্যক্ষ খরচ সর্বপ্রথম নেব আমি প্রারম্ভিক মজুত। কি মজুত? তাহলে প্রথমে নিলাম আমি প্রারম্ভিক মজুত। কিভাবে চিনলাম? তারিখ আছে, তাহলে এখানে লিখবেন 49,000। আচ্ছা, এবার আমাকে বের করতে ক্রয় কোথায় আছে? ক্রয় আছে ওই পেজে। ক্রয় 1,50,000। এটা নিচে দেখেন ক্রয়ের উপর বাট্টা আছে। ক্রয়ের উপর বাট্টা, ক্রয়ের উপর বাট্টা 1,000, তাহলে থাকবে কত? 1,49,000। এখন বাকি আর কি কি আছে? বাকি থাকতে পারে ডক চার্জ, জাহাজ ভাড়া, বন্দর চার্জ থাকতে পারে কিনা, ড্রয়িং অফিসের বেতন, হ্যাঁ এগুলো আছে কিনা আমাকে দেখতে হবে। তারপর শুল্ক, শুধু শুল্ক, আমদানি শুল্ক, নগদ শুল্ক, হ্যাঁ এগুলো আছে কিনা আমাদের পাশাপাশি খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এমন মজুরি আছে, কি আছে? মজুরি আছে কত টাকা? মজুরি খরচ আছে 3,000 টাকা। আচ্ছা, তারপর তো আর কিছু নাই আছে? না থাকলে সবগুলো যোগ করে আমরা সমাপনী মজুত পণ্যটাকে কি করে দেব? বিয়োগ করে দেব। এখন দেখেন তো অঙ্কের মধ্যে সমাপনী মজুত পণ্য আছে কিনা? সমাপনী মজুত পণ্য সম্ভবত নাই, তাহলে যোগ করে তো কত হয়? 2 লাখ। তাহলে আমাদের উত্তর কমপ্লিট হয়ে গেছে, 2,01,000। ক্লিয়ার? তাহলে এটা হলো প্রত্যক্ষ খরচের পরিমাণ। তারপরে বলছে চলতি দায়। হয় কি বলছে? চলতি দায়। চলতি দায়টা আগে বের করবো, যেটা আগে বলে একটা একটা করে কমপ্লিট করবো আমরা। চলতি দায়ের মধ্যে কি আছে? যদি আমি এখান থেকে দেখি, ওই পাশে যদি যায় মজুরি খরচ, ভাড়া খরচ, কমিশন, অনাদায় পাওনা খরচ, এই পাশে তেমন কিছু নাই। তাই প্রদয় হিসাব। কি হিসাব? প্রদয় হিসাব। প্রদয় হিসাব কত টাকা আছে? 42,000। কত হাজার? 42,000। তারপর আছে প্রদয় নোট 6,000। প্রদয় নোট 11,000। কত হাজার? 11,000। আচ্ছা, আর কি আছে? আর কিছু আছে? দুটো যোগ করলে কত হয়? 53,000। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গিয়েছি। আবার হচ্ছে চলতি সম্পদ। কি সম্পদ? চলতি সম্পদ। আচ্ছা, চলতি সম্পদ আবার ওই পেজ থেকে আমরা সংগ্রহ শুরু করব। প্রথম আছে ব্যাংক জমা। কি জমা? ব্যাংক জমা। ব্যাংক জমা কত টাকা? 65,000 টাকা। তারপরে প্রাপ্য হিসাব। কি হিসাব? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কত টাকা? 82,000। 82,000। প্রাপ্য নোট। প্রাপ্য নোট কয় হাজার? 6,000। আচ্ছা, এবার ওই পাশে যান। এই পাশে তেমন কিছু নাই, ওই পাশে যাই, মনে হয় না আর কিছু আছে। যোগ করলে কত হয়? তাহলে আমরা যোগ করি 65, 6 আর হলো 82, 1,53,000। তাহলে এটা আমাদের কমপ্লিট। এটা আমাদের কি কমপ্লিট। এখন দেখেন এখান থেকে আমরা একটা রেয়ামিলের কি সুযোগ দিতে পারি। এটা কি বলছে? খরচ। তাহলে অর্থাৎ এই এন্ট্রিগুলা শুধুমাত্র ক্রয়ের উপর বার্তা বাদে বাকি সবগুলো আছে কোথায় যাবে? ডেবিটে। ডেবিট থেকে যেটাকে বিয়োগ করা ওইটা ক্রেডিট। ডেবিট থেকে যে দাখিলটা বিয়োগ করবে ওইটা কি ক্রেডিট। আবার ডেবিটের সাথে যেটা যোগ করবে এটা ডেবিট। আবার ক্রেডিটের সাথে যেটা যোগ করবে এটা ক্রেডিট। ক্রেডিট থেকে যেটা বিয়োগ করবে সেটা ডেবিট। বিয়োগ মানে বিপরীত। চলতি দায়, সকল ধরনের দায় কি ক্রেডিট না? তাহলে এন্ট্রি গুলো ক্রেডিট। চলতি সম্পদ, সম্পদ কি ডেবিট না? তাহলে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা এন্ট্রি আমরা একটা ধারণা পেয়েছি কোথা কোথা যাবে। তাহলে এন্ট্রি আছে কটা অঙ্কটাতে? তাহলে আমরা এবার রেয়ামিলের জন্য প্রস্তুতি নিই। কি বলো? এত হট্টগোল করে না, লাইভ ক্লাস চলতেছে, আপনাদের ভয়েস গুলো কিন্তু সবাই শুনতেছে। কি বলছে এখানে? রেয়ামিল তৈরি করলে আমি প্রথমে এন্ট্রি নেব ব্যাংক জমা। তাহলে ক্রমিক ক্রম 1 কি জমা? ব্যাংক জমা কত টাকা? 65,000। ব্যাংক জমা সম্পদ, সকল ধরনের সম্পদ ডেবিট। 2 কি বলছে? প্রাপ্য হিসাব। কি হিসাব? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব সম্পদ ডেবিট 82,000 টাকা। তারপরে 3 নম্বর আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি।
ক্রেডিট অনাদায়িক অনাসঞ্চিত ক্রেডিট কত টাকা? ক্রেডিট তারপর কি বলছে? প্রাপ্য নোট। কি নোট? প্রাপ্য প্রাপ্য নোট। সম্পদ ডেবিট কত টাকা? 6,000। তারপরে কি আছে? মজুদ পণ্য প্রারম্ভিক 49,000। তারপর আছে মজুরি খরচ কত টাকা? 3,000 টাকা। বেতন খরচ তারপর আছে বেতন খরচ। কি খরচ? বেতন খরচ কত? 20,000 20,000। আর বেতন খরচটা স্যার 8 মাসের এটা 8 মাসে দেওয়া আছে আর কি, এটা আমাদের বকে আমরা কাজ করি না এখানে। ভাড়া খরচ 60,000 ভাড়া খরচ 60,000। তারপরে কমিশন খরচ। কমিশন খরচ কত টাকা? 5,000। যদি শুধু কমিশন বলতে থাকতো তাও আমরা ডেবিটে করতাম। অনাদায়ী পাওনা খরচ অনাদায়ী পাওনা খরচ কত টাকা? 3,000 3,000। তারপরে কি আছে? স্থায়ী সম্পত্তি। কি সম্পত্তি? স্থায়ী সম্পত্তি স্থায়ী সম্পত্তি কত টাকা? 1,40,000। তারপর আছে কি? প্রদ হিসাব দায়। প্রদ হিসাব দায় কত? 42 তারপরে প্রদয় নোট। প্রদয় নোট 11,000 টাকা, এটা দায়। তারপর হচ্ছে মূলধন। রাজ্জাকের হিসাবটা থেকে রাজ্জাকের মূলধন আছে। মূলধন ক্রেডিট 2,54,000। রাজ্জাক উত্তোলন ডেবিট ডেবিট মালিকানা সত্ত্বকে হ্রাস। তারপর আছে বিক্রয় 3,40,000, সেটা আয় ক্রেডিট। তারপর আছে কি? ব্যবসায়িক বার্তা বিক্রয়ের উপর ডেবিট বিক্রয় থেকে যা বাদ দেয় সবগুলা ডেবিট পাশে থাকে। কমিশন আয়। কমিশন আয় কত? তাহলে অবভিয়াসলি ক্রেডিট। তারপর আছে কি? সুদ আয় ক্রেডিট কত টাকা? 25,000। তারপর কি আছে? ক্রয় ক্রয় 1,50,000। তারপর হচ্ছে ব্যবসায়িক বার্তা ক্রয়ের পর 1,000 ক্রেডিট কত টাকা? 1,000 এখন এটা আমরা যোগ করব। তাহলে এখানে আছে 65, 82, 6, 49, 3, 20, 60, 5, 3, 1,40,000, 90, 3, 150। তাহলে 6,76,000। 6,76,000 মিলছে? জি স্যার এখন দেখবো আমরা ক্রেডিট পাস মিলছে কিনা। 2, 42, 11, 254, 3,40,000, 1, 25,1 মিলছে 6,76,000। বুঝতে পারছি? জি স্যার হ্যাঁ, তাহলে এখন আমি ক্রেডিট নাম্বারগুলো লিখে ফেলি। এখানে আগে ছিল 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 এন্ট্রি দিচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, প্রথম বলছে কি? প্রত্যক্ষ খরচের পরিমাণ। তো আমরা শুরু করি প্রত্যক্ষ খরচ 14 ক। প্রত্যক্ষ খরচের সর্বপ্রথম যে দাখিলাটা আসবে সেটা হলো সমন্বিত ক্রয়। আসেনি? জি স্যার
সমন্বিত গ্রাফ আপনারা লেখেন আগে বোঝেন, দরকার ছবি তুলে নিয়ে যাবেন, একটা করানোর পর পর ছবি তুলে নিয়ে যাবেন, এখন আর লেখলে সময় পাবেন না। দেখছি অনেকে আমি বুঝাই, আপনারা লিখেন, তবে কাকে বুঝাই এটা করা যাবে না, নেক্সট ক্লাস থেকে এটা হবে না। তাহলে সমন্বিত ক্রয় আছে 1,25,000। নিচে আসলাম কারখানার ভাড়া। আচ্ছা, কারখানার ভাড়াটা কি সেটাকে একটু বুঝতে হবে। কোন উৎপাদন করি কোথায়? কারখানা সংক্রান্ত খরচ থাকলে, মনে রাখবেন, কারখানা সংক্রান্ত কোনো খরচ থাকলে অবচয় অবচয় সবসময় বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ হবে। কারখানা সংক্রান্ত কোনো খরচ থাকলে অবচয় কার সাথে যোগ হবে? ব্যয়ের সাথে। তাহলে কারখানা ভাড়া আছে কত? 17,000। তারপর আরো নিচে আসি, তেমন কিছু নাই, এখানেও নাই। জ্বালানি ও শক্তি 7,500। জ্বালানি ও শক্তি 7,500। তারপর আছে কয়লা, কুক ও গ্যাস। কয়লা, কুক ও গ্যাস 950 টাকা। আচ্ছা, আর কি আছে নিচে? আর কিছু আছে? দেখো তো আর কিছু আছে নেই? এক লক্ষ 50,450 টাকা। তাহলে আমাদের আর বাকি হলো কি? রয়্যালিটি। কি বাকি আছে? রয়্যালিটি। তাহলে কত হলো? 1,80,450। ক্লিয়ার? তাহলে প্রত্যক্ষ খরচের পরিমাণ হয়ে গেছে। তাহলে একটা শুট করে রাখেন, গ্রুপে দিয়ে দিবেন, আর লাইভ ক্লাসে তো আছেই, আপনারা ইচ্ছা করে এখান থেকে নিতে পারবেন। তাড়াতাড়ি করেন। তারপরে কি বলছে? তারপরে বলছে একটা রেয়ামিল প্রস্তুত করো। তো এখানে আমরা যেহেতু আর একটু জায়গা আছে, আমরা কি করব? চলতি সম্পদ আর চলতি মানে গটা আগে নির্ণয় করে ফেলবো। হ্যাঁ, অনুডের না, কি বলছে? চলতি সম্পত্তি। কি সম্পত্তি? চলতি সম্পদের মধ্যে সর্বপ্রথম আমরা যা দেখতেছি ওইখান থেকে যদি আসি, আচ্ছা, বকেয়া কমিশন আছে। কি আছে? বকেয়া কমিশন। কত টাকা বকেয়া কমিশন? 9,200। তারপর আছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত টাকা? 80। ওই পেজে যদি যাই, লগ্নির অনাদায়ী সুদ। লগ্নির অনাদায়ী সুদ। লগ্নি মানে হচ্ছে সঞ্চয়পত্র অথবা বিনিয়োগ। বুঝতে পারছেন? লগ্নি মানে সঞ্চয়পত্র বা বিনিয়োগ। কত টাকা আছে? 8,000। কত আছে? 8,000। বিক্রয় খতিয়ানের জের। কি আছে? বিক্রয় খতিয়ানের জের। বিক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে কি? দেনাদার। কত টাকা? 75,000। কত টাকা? 75,000। তারপর আছে নগদ ও ব্যাংক জমা। নগদ ও ব্যাংক জমা কত টাকা? 54,150। 54,150। দেখি তো কত হয়েছে? 9,200 প্লাস 80,000, 8,000, 75,000, 54,150, 2,26,350, 2,17,000, তাহলে 9,200 বাদ। বকেয়া কমিশন, যেহেতু অনাদায়ী কমিশন, বকেয়া কমিশন, এখানে কিছু কি বলছে? শুধু বকেয়া কমিশন বলছে, তার মানে এটা ছিল চলতি দায়। কি দায়? তাহলে আমাদের সমাপনী মজুত পণ্য, চলতি সম্পদ, লগ্নির অনাদায়ী সুদ, সঞ্চয়পত্র, বিনিয়োগ একই কথা। বিক্রয় খতিয়ানের জের, নগদ ও ব্যাংক জমা। এবার হচ্ছে চলতি দায়। চলতি দায় প্রথমে আসবে বকেয়া কমিশন। কি আছে? বকেয়া
কমিশন কত টাকা? এটা কত ছিল? 2,17,150। বকেয়া কমিশন কত ছিল? 9,200। আবার দায়ের কি কি আছে দেখেন, নিচের দিকে আসি। বকেয়া কমিশন গেল, এদিকে কিছু নাই, এদিকে আছে ক্রয় খতিয়ানের জের। কি খতিয়ানের জের? ক্রয় খতিয়ানের জের হচ্ছে পাওনাদার। কত টাকা? 95,000 টাকা। বকেয়া বেতন আছে কত? 3,000। বকেয়া বেতন আছে 3,000। আচ্ছা, আর কি আছে? আর তো অবশ্যই কিছু আছে। তাহলে 9,200 প্লাস 95 প্লাস 3। কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড। কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড কত টাকা? 70,000। যোগ করলে 1,77,200। ক্লিয়ার? তাহলে এখন দেখেন এই যে এন্ট্রি গুলা, এই যে এন্ট্রি, এটি কি ডেবিট। 1 2 3 4 5 ডেবিট। 1 2 3 4 ডেবিট। তাহলে 5 4 কয়টা গেল? 9টা। 1 2 3 4 9 4 কয়টা গেল? 13টা। 13টা এন্ট্রির আমরা কিন্তু মোটামুটি ডেবিট ক্রেডিট পেয়ে গেছি। পাইছি কিনা? এন্ট্রি আছে 24টা। 24টার মধ্যে অলরেডি ক্রয় বাদ, প্রারম্ভিক পরিচালন বাদ, রইল কয়টা? 22টা। কয়টা? 22টা। তাহলে এখানে আমরা কয়টা পেলাম? 13টা। তাহলে আর আমাদের লাগবে কয়টা? 9টা এন্ট্রি বাকি আছে। রেয়ামিল করার জন্য কয়টা এন্ট্রি বাকি আছে? 9টা এন্ট্রি বাকি আছে। এখানে কিন্তু আমরা 13টা ফাইল এসি, আমি দেখছি এখানে 24টা এন্ট্রি আছে। কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট মানে কি? ভবিষ্যৎ। ফান্ড মানে তহবিল। তাহলে সকল ধরনের সঞ্চিত তহবিল কি দায়। আর যেহেতু কর্মচারীরা নিজে টাকা জমা রাখছে আমাদের কাছে, কার কাছে? ওদের বেতন থেকে ওরা কিছু কিছু টাকা আমাদের কাছে ফান্ড করে রাখছে, তো এটা তো আমাদেরকে দিয়ে ফেলতে হবে 1 বছরের মধ্যে। বুঝতে পারছেন? তাদের জমাকৃত অর্থ আমাদের কাছে জমা রাখছে, তাহলে দেব আমি যাহা তাই আমার তাহা। তাহলে কর্মচারীদের জমাকৃত টাকা আমি দিতে হবে বাধ্য। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমরা রেয়ামিলটা করতে চাচ্ছি নাকি? তো এখন আমি কি করবো দেখেন, এই এন্ট্রিগুলো আমি একটা রেখে দেবো, শুধু মাঝখানটা এটা মুছে ফেলবো। তাহলে আমাদের বাকি যে 9টা এন্ট্রি আছে, কয়টা এন্ট্রি আছে? 9টা এন্ট্রি আছে। ঠিক আছে, 9টা এন্ট্রি আছে। তাহলে এটা ডেবিট ঠিক আছে, এটা ডেবিট ঠিক আছে, ঠিক আছে না? ডেবিট ঠিক আছে কিনা? আচ্ছা, এটা কিন্তু আমরা একটু সময় বাঁচানোর জন্য করতেছি, আসলে অন্য কিছু না। এখন এই নিচের এন্ট্রি গুলো ক্রেডিট। তাহলে 9,200 ক্রেডিট, 95,000 ক্রেডিট, 3,000 ক্রেডিট, 70,000 ক্রেডিট। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যে এন্ট্রি গুলো আমরা এখন লিখি না, যেমন মূলধন উপর আসেনি, মূলধন মূলধন আসেনি, তাহলে মূলধন কি হবে? ক্রেডিট। কত টাকা? 1,90,000। তারপরে কি আছে? উত্তোলন। উত্তোলন কত আছে? 35,000 ডেবিট। আর বাকি আছে 7টা এন্ট্রি। কয়টা এন্ট্রি? তারপরে নিচে আসেন পণ্য বিক্রয়। পণ্য বিক্রয়, তাহলে আমি এখানে লিখে দিই পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় 92,000। কত হাজার? 92,000। আচ্ছা, 13 আর 3 16টা চলে গেছে। তারপরে যদি একটু নিচে আসি, শিক্ষানবী সালামি। কি সালামি? শিক্ষানবী সালামি ক্রেডিট। কত টাকা? 9,000 টাকা। যাতায়াত, তারপরে কি আছে? যাতায়াত কত টাকা? তারপরে পৌরকর। পৌরকর আয়কর কত টাকা? 1950। স্থানীয় সরকারকে যে কর প্রদান করা হয়, যারা ইউনিয়ন আছেন তারা ইউনিয়ন একটা কর প্রদান করেন না? যেমন আমাদের পৌরসভা, দেবিদ্বার পৌরসভা, আমরা এখানে ইনকাম, আমাদের ট্যাক্স পরিশোধ করা লাগে। ঠিক আছে, বুঝতে পারছেন? স্থানীয় সরকার বলতে মেয়র, মেম্বার, চেয়ারম্যানকে বোঝায়। তাদের তত্ত্বাবধানে যেটা চলমান থাকে কার্যক্রম, ওইটাকে স্থানীয় সরকার বলে। তাহলে স্থানীয় সরকারের যে কর প্রদান করা লাগে সেটাকে পৌরকর
অথবা অনেক সময় অবিকর বলা, কর ও অবিকর। তাহলে বাকি রইল কি? বাণিজ্যিক চাঁদা। বাণিজ্যিক চাঁদা বাণিজ্যিক চাঁদা কত? 360। 360 ডেবিট নাকি? আচ্ছা, এই পাশে মনে হয় না আর কিছু বাদ আছে। ওই পাশে আছে পুরাতন আসবাবপত্র বিক্রয় বিক্রয়। পুরাতন আসবাবপত্র তাহলে লিখি এখানে। ক্রেডিট আচ্ছা, পুরাতন আসবাবপত্র বিক্রয়। আর কি আছে? বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় ব্যয়। বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়টা মূলধন জাতীয় ব্যয়, এর জন্য ডেবিট। কত টাকা? 370। আচ্ছা, তারপরে কি আছে? নিষ্কর সম্পত্তি। কি আছে? নিষ্কর সম্পত্তি নিষ্কর সম্পত্তি 40,000 কত হাজার? 40,000। এখন আমরা ক্রেডিট পাসটা আগে যোগ করি নাকি? 1,90,000, 92, 9,000, 9,200, 95,000, 3,000, 70,000। কত হয়েছে? হ্যাঁ, 4,76,000। 4,76,000 নাকি? তাহলে আসবাবপত্র বিক্রয় টাকাটা আমরা লিখছি না। আসবাবপত্র বিক্রয় করে লিখছিলাম। পুরাতন আসবাবপত্র বিক্রয় কত টাকা? 7,800 7,800। এখন আমরা আমাদের ক্রেডিট পাস মিলে গেছে 4,76,000। ডেবিট পাসটা আমরা যোগ করব। 35,000, 1,25,000, 17,000, 7,500, 950, 30,000 প্লাস 720 প্লাস 1,950 প্লাস 360 প্লাস 80,000, 8,000, 75,000, 54,150 প্লাস 370 প্লাস 40,000। 4,76,000 মিলছে। তাহলে আমাদের আজকে 14 পর্যন্ত